সূচনা, চিন্তার শক্তি। ৩০ বছর আগে অ্যান্ড্রু সি বার্নেস আবিষ্কার করেন মানুষ যে সত্যি ভাবে এবং সমৃদ্ধি লাভ করে কথাটি কতটা সত্যি। তবে তার এই আবিষ্কার এক বসাতে আসেনি। অল্প অল্প করে তিনি বিষয়টি উপলব্ধি করেছিলেন। শুরু করেছিলেন বিখ্যাত এডিসনের ব্যবসায়ী সহযোগী হওয়ার তীব্র বাসনা নিয়ে। বার্নেসের আকাঙ্ক্ষা বা বাসনার একটি বৈশিষ্ট্য ছিল সুনির্দিষ্ট। তিনি এডিসনের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, তার জন্য নয়। যখন এই আকাঙ্ক্ষা বা ইম্পালস বা তাড়না তার মনের মধ্যে প্রথম খেলে যায়, এটিকে নিয়ে কাজ করার মতো অবস্থানে তিনি ছিলেন না। তার সামনে দুটি কঠিন সমস্যা ছিল। প্রথমত, মিস্টার এডিসনের সঙ্গে তার কোনো জানাশোনা ছিল না। দ্বিতীয়ত, নিউ জার্সির অরেঞ্জে যাওয়ার ট্রেন ভাড়া তার কাছেও ছিল না। এরকম বাসনা চরিতার্থ করার ক্ষেত্রে বেশিরভাগই মানুষকেই নিরুৎসাহিত করে তুলত, কিন্তু বার্নেস ছিলেন ভিন্ন ধাতুর গড়া। বার্নেসের বাসনা কোনো সাধারণ কিছু ছিল না। তিনি এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে শেষে সিদ্ধান্ত নেন হাল না ছেড়ে বরং ব্লাইন্ড ব্যাগেজ ভ্রমণ করবেন। এর মানে হলো তিনি মালবাহী রেলগাড়িতে চড়ে ইস্ট অরেঞ্জে গিয়েছিলেন। তিনি মিস্টার এডিসনের গবেষণাগারে পৌঁছে ঘোষণা করেন আবিষ্কর্তার সঙ্গে বাণিজ্য করার মানসে এখানে এসেছেন। বার্নেসের সঙ্গে এই প্রথম সাক্ষাৎকারের বিষয়ে পরে মিস্টার এডিসন বলেছেন, সে আমার সামনে দাঁড়িয়েছিল, দেখতে লাগছিল নিতান্ত একজন ভবঘুরের মতো। তবে ওর চেহারার অভিব্যক্তির এমন কিছু ছিল যাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে যা পেতে এসেছে তা পাবার বিষয়ে বদ্ধপরিকর। মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানতে পারতাম, কোনো মানুষ যখন কোনো কিছু গভীরভাবে পেতে চায় সে তা পাবার জন্য গোটা জীবন বাজি রাখতে পারে এবং সে অবশ্যই তা অর্জন করে। সে যা চাইছিল আমি তা পাবার জন্য তাকে সুযোগ করে দিই, কারণ আমি দেখতে পাচ্ছিলাম ও যা চাইছে তা না পেয়ে ছাড়বে না। সে তার মন ঠিক করে ফেলেছিল এবং এ বিষয়ে ছিল অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। পরবর্তী ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে যে আমি ওকে চিনতে ভুল করিনি। প্রথম সাক্ষাৎকারেই কিন্তু এডিসনের সঙ্গে পার্টনারশিপটি পেয়ে যাননি বার্নেস। তবে এডিসনের অফিসে কাজ করার সুযোগ লাভ করেন তিনি, যদিও বেতন ছিল অতি অল্প। কিন্তু এটা তাকে সুযোগ করে দেয় নিজের পণ্যদ্রব্য তার পার্টনারকে প্রদর্শিত করবার। কয়েক মাস চলে যায়। দৃশ্যত বার্নেস যখন তার প্রত্যাশিত লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেননি, যেটির জন্য তিনি নিজের মনকে প্রস্তুত করেছিলেন সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য হিসেবে। মনোবিজ্ঞানীরা যথার্থই বলেছেন, যখন কেউ কোনো কিছুর জন্য প্রকৃত অর্থে প্রস্তুত হয় এটি তখন একটি আকার লাভ করে। বার্নেস প্রস্তুত ছিলেন এডিসনের সঙ্গে বাণিজ্য করবার জন্য নয়। তাছাড়া তিনি ততদিন পর্যন্ত প্রস্তুত থাকার জন্য দৃঢ় সংকল্প ছিলেন যতদিন না তিনি যা খুঁজছেন তা পেয়ে না যান। তিনি নিজেকে একথা বলেননি যে এসব করে লাভ কি, আমি বরং একজন সেলসম্যানের চাকরি খুঁজি। তিনি বরং নিজেকে বলেছেন, আমি এখানে এসেছি এডিসনের সঙ্গে কাজ করার জন্য। এতে যদি আমার সারা জীবনও চলে যায় তাই সই। সুযোগটি যখন এলো ভিন্ন রূপে তার আগমন ঘটল। তবে এরকমটি আশা করেছেন বার্নেস। সুযোগ অনেক সময় চুপি চুপি খিড়কির দুয়ার থেকে আসে। অনেকেই সেটি বুঝতে পারে না বলে সুযোগ নাগালে পেয়েও হারায়। মিস্টার এডিসন তখন নতুন একটি যন্ত্র আবিষ্কার করেছেন। তখন নাম ছিল এডিসন ডিকটেটিং মেশিন। এখন সকলে চেনে এডিফোন হিসেবে। তার সেলসম্যানরা যন্ত্রটি বিষয়ে খুব একটা উৎসাহ বোধ করেননি। তাদের ধারণা ছিল এটি খুব একটা বিক্রি হবে না, আর বার্নেস এই সুযোগটিই কাজে লাগান। অদ্ভুত দর্শন যন্ত্রটির বিষয়ে শুধু বার্নেস এবং তার আবিষ্কারকর্তা ছাড়া অন্য কারও কোনো আগ্রহ ছিল না। বার্নেস জানতেন তিনি এডিসনের ডিকটেটিং মেশিনটি বিক্রি করতে পারবেন। তিনি এডিসনকে তা বললেনও।
এবং বিক্রির সুযোগ পেয়ে যান। তিনি মেশিনটি বিক্রি করেন। সত্যি বলতে কি, বিক্রিতে এতটাই সাফল্যের পরিচয় তিনি দেন যে এডিসনকে তার একটি সারা দেশে পরিবেশনা এবং বাজারজাত করবার দায়িত্ব দিয়ে দেন। বার্নেস মেশিনটি বিক্রি শুরু করেন একটি স্লোগান দিয়ে, আর তা হলো মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নেস। দুজনের এ ব্যবসায়িক মৈত্রী চলেছে 30 বছরেরও বেশি সময় ধরে। এ ব্যবসা বার্নেসকে শুধু ধনী করেনি, তিনি আরও ব্যাপক অর্থে আরেকটি বিষয় প্রমাণ করেন যে কেউ দৃঢ় প্রতিজ্ঞ থাকলেই ভাবতে পারে এবং সমৃদ্ধিশালী হতে পারে। বার্নেস ব্যবসা করে $2 বা $3 মিলিয়ন বা তার চেয়েও বেশি হয়তো পেয়েছিলেন, তবে তিনি এর ফলে অনেক বড় একটি অ্যাসেট অর্জন করেন। তার কাছেই এই অর্থমূল্য কিছুই নয়। তিনি স্পর্শের অগম্য চিন্তার তাড়নাকে অর্জন করেন। তার সুনির্দিষ্ট জ্ঞানকেই তাকে এটি অর্জনে সহায়তা করেছিল। বার্নেস আক্ষরিক অর্থে নিজেকে বিখ্যাত এডিসনের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করবার ধারণা ভেবেছিলেন। নিজেকে তিনি একটি সম্পদ ভাবেন। শুরুতে তার কাছে কিছুই ছিল না, শুধু এই সামর্থ্যটি ছাড়া। তিনি যা চান তা জানতেন এবং যে আকাঙ্ক্ষাটি তার মধ্যে ছিল তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লেগে থাকার মতো সংকল্প তার ভেতরে ছিল। ব্যবসা শুরু করার টাকা তার ছিল না, শিক্ষা দীক্ষারও তেমন বালাই ছিল না, কোনো রকম প্রভাব প্রতিপত্তিও ছিল না, তবে তার ভেতরে ছিল ইনিশিয়েটিভ বা উদ্যম, বিশ্বাস এবং জিতবার ইচ্ছা। এই অকল্পনীয় শক্তিগুলোকে তিনি সঙ্গী করে বিশ্বের সেরা বিজ্ঞানীর 1 নাম্বার লোকে নিজেকে পরিণত করতে সমর্থন হন। এবারে অন্য আরেকটি লোকের দিকে আমরা তাকাবো, যার ধনী হওয়ার প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও সে তা হারায়, কারণ সে যা খুঁজছিল সেই লক্ষ্য থেকে মাত্র 3 হাত দূরে সে দাঁড়িয়ে পড়েছিল। সোনা থেকে 3 হাত দূরে। ব্যর্থতার খুব সাধারণ একটি কারণ হলো সাময়িক পরাজয়ে হাল ছেড়ে দেয়া। প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এ ভুলের অপরাধে ভোগে। আর ডার্বির একজন চাচা ছিলেন। তাকে সোনা আবিষ্কারের নেশায় পেয়েছিল। তিনি সোনা খুঁজতে গিয়েছিলেন পশ্চিমে। তবে তিনি কখনো শোনেননি যে পৃথিবীতে যত সোনা আছে তার চেয়ে অনেক বেশি স্বর্ণের মজুদ রয়েছে মানুষের মস্তিষ্কে। তিনি অন্যদের মতো একটি জায়গা ক্লেম করে, অর্থাৎ নিজের জন্য বেছে নিয়ে বেলচা আর ভারী কুড়াল নিয়ে কাজে নেমে গেলেন। কঠোর খাটনি, তবে সোনার প্রতি তার লালসা এ পরিশ্রমের পেছনে কিছুই নয়। কয়েক সপ্তাহ বেদম খাটাখাটি শেষে অবশেষে পুরস্কার মিলল। চকচকে সোনার আকরে খোঁজ পেলেন ডার্বির চাচা, তবে মাটি খুঁড়ে সেই আকর তুলবার মতো যন্ত্রপাতি তার কাছে ছিল না। তিনি দ্রুত খনি মাটি চাপা দিয়ে বাড়ি ফিরে এলেন যন্ত্রপাতি কেনার জন্য টাকা পয়সা সংগ্রহ করতে। মেরিল্যান্ডের উইলিয়ামসবার্গে ছিল তার চাচার বাড়ি। তিনি তার আত্মীয় স্বজন এবং কয়েকজন পড়শিকে জানালেন কি পেয়েছেন। তারা তাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য টাকা ধার দিল। জাহাজে চাপিয়ে দেওয়া হলো সেই সব মেশিনারি। চাচা এবং ডার্বি ফিরে গেলেন খনিতে কাজ করতে। প্রথম গাড়ি আকরিক তুলে তা জাহাজে করে পাঠিয়ে দেয়া হলো গলিয়ে ফেলার জন্য। গলানো আকরিক থেকে যে পরিমাণ সোনা পাওয়া গেল তা বোঝা গেল তারা কলোরাডোর অন্যতম সমৃদ্ধি স্বর্ণখনির মালিক বনে গেছেন। আর কয়েক গাড়ি আকরিক তুলে বিক্রি করতে পারলেই ধার দেনা সব শোধ হয়ে যাবে। এরপর শুধু লাভ আর লাভ। কিন্তু চাচা আর ডার্বির আশায় গুড়ে বালি। তারা আর সোনার খনির ধাতু শিরাই খুঁজে পেলেন না। স্রেফ উধাও হয়ে গেছে যেন। তারা ইন্দ্রধনুর শেষ প্রান্তে চলে এসেছিলেন, কিন্তু এসে দেখেন প্রান্তে আর কিছু নেই, সব ফাঁকা। তারা ড্রিল মেশিন দিয়ে মাটি খুঁড়েই চললেন, প্রাণপণে চেষ্টা করলেন গোল্ড ভেইন বা স্বর্ণ ধাতু শিরা খুঁজে বের করতে, কিন্তু তাদের প্রচেষ্টা পুরোটাই ব্যর্থ হলো। অবশেষে তারা হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা যন্ত্রপাতিগুলোকে এক ভাঙারি বা পুরনো লোহা লক্করের ব্যবসায়ীদের কাছে সন্ধ্যায়
বিক্রি করে দিয়ে ট্রেনে চড়ে বাড়ি ফিরে এলেন। যারা পুরনো লোহালক্কর কেনাবেচা ব্যবসা করে তারা সাধারণত ভোঁতা টাইপের মানুষ হয়, তবে এই লোকটি তেমন ছিল না। সে এক মাইনিং ইঞ্জিনিয়ারকে ডেকে এনে ছোটোখাটো একটা বিশ্লেষণ করল। ইঞ্জিনিয়ার তাকে বলল, প্রজেক্ট ফেল করার কারণ এই মালিকরা ফল্ট লাইন সম্পর্কে কিছুই জানতো না। সে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিল ডার্বিরা যেখানে খোঁড়াখুড়ি বন্ধ করে দিয়েছিল তার ঠিক 3 হাত দূরেই রয়েছে সেই প্রত্যাশিত ভেইন বা ধাতুশিরা। ভাঙাড়ির দোকানদাররা ওই একটি খনিতে পাওয়া আকরিকের সোনা বিক্রি করে কোটিপতি বনে যায়, কারণ সে হাল ছেড়ে দেওয়ার আগেই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা ভেবেছিল। যন্ত্রপাতি কেনার বেশিরভাগ টাকাই জোগাড় করেছিলেন আর.ইউ. ডার্বি। তখন তিনি তরুণ মাত্র। আত্মীয় স্বজন এবং পড়োশি তাকে বিশ্বাস করতেন বলেই টাকা ধার দিয়েছিলেন। তিনি প্রতিটি পাই পয়সা পরিশোধ করেন, যদিও এর জন্য তাকে গাধার খাটুনি খাটতে হয়েছে। বহু পরে মিস্টার ডার্বি আবিষ্কার করেন আকাঙ্ক্ষাকে স্বর্ণে রূপান্তর ঘটানো যায়। এটি তিনি বুঝতে পারেন লাইফ ইন্স্যুরেন্স বিক্রির ব্যবসায় আসার পরে। তার মনে ছিল সোনা থেকে 3 হাত দূরে থেমে যাওয়ার কারণে বিপুল সম্পদ হাতছাড়া হয়ে গিয়েছিল। তাই ডার্বি নিজেই অভিজ্ঞতার উপর ভরসা রেখে নিজেকে বলতেন, আমি সোনার কাছে থেকে 3 হাত দূরে থেমে গিয়েছিলাম। তবে লোককে ইন্স্যুরেন্স কিনতে বলার পরে তারা যখন না বলে, তবু আমি থেমে থাকব না। 50 জনেরও কম মানুষের একটি দল নিয়ে ডার্বি 1 বছরে $10 লাখ বেশি লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করেছেন। যে কোনো মানুষের জীবনে সাফল্য আসার আগে তাকে নিশ্চিতভাবেই সাময়িক কিছু পরাজয় মেনে নিতে হয় এবং কিছু ব্যর্থতাও। যদি পরাজয় একজন মানুষকে ছাপিয়ে যায়, তাহলে সে খুব সহজে যে কাজটি করে তা হলো ওই কাজটি ছেড়ে দেয়। দেখা যায় বেশিরভাগ মানুষই এমনটি করে থাকেন। এই বইয়ের লেখককে 500রও বেশি অত্যন্ত সফল ব্যক্তি বলেছেন তাদের সাফল্য এসেছেই ব্যর্থতার পরে। তারা প্রথম পর্যায়ে পরাজিত হয়েছিলেন, কিন্তু হাল ছেড়ে দেননি বলে দ্বিতীয় পর্যায়ে সাফল্যের মুখ দেখেছেন। এখানে মিস্টার ডার্বির কিশোর বয়সে একটি গল্প বলি। তার এক চাচার পুরনো একটি ময়দার কল ছিল। ওখানে গম ভাঙানো হতো আর তাকে এই কাজে সাহায্য করতেন ডার্বি। একদিন বিকেলে চাচা ভাতিজা মিলে কাজ করছেন, এমন সময় কারখানার দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো একটি নিগ্রো ছোট মেয়ে। সে চাচার ভাড়াটে কোনো চাষির কন্যা। চাচার একটি বড় খামারও আছে, সেখানে অনেক কৃষকও পেটে ভাতে থাকে। চাচা মেয়েটির দিকে মুখ তুলে চাইলেন, কর্কশ গলায় জানতে চাইলেন কি চাই। ভীরু গলায় মেয়েটি জবাব দিল, মা 50 সেন্টের জন্য পাঠাইছে, এখন টাকা পয়সা দিতে পারবো না। ঘাউ করে উঠলেন চাচা, যা ভাগ। জি জি স্যার, বলল মেয়েটি। তবে নড়বার লক্ষণ দেখা গেল না তার মধ্যে। চাচা আবার নিজের কাজে এমন ব্যস্ত হয়ে পড়লেন, মেয়েটির কথা মনেই রইল না। তবে বেশ খানিকক্ষণ কাজ করার পরে আবার মুখ তুলে চাইতেই দেখেন মেয়েটি যায়নি তখনও, গ্যাট হয়ে বসেছে দরজার ধারে। হুঙ্কার দিলেন চাচা, তোকে না বললাম বাড়ি যেতে, এক্ষুনি যা, নইলে কিন্তু মার খাবি। ছোট্ট মেয়েটি বলল, জি স্যার, কিন্তু এক চুলও নড়ল না। চাচা এক বস্তা শস্য ফেলতে যাচ্ছিলেন কলের মুখে। মেঝে থেকে একটা কাঠের টুকরো তুলে নিয়ে রাগে গনগনে চেহারায় এগিয়ে গেলেন মেয়েটির দিকে। নিঃশ্বাস বন্ধ করে রইলেন ডার্বি। তিনি নিশ্চিত চাচা মেয়েটাকে পিটিয়ে মেরেই ফেলবেন। ওই সময় শ্বেতাঙ্গ প্রভুরা তাদের কৃষ্ণাঙ্গ কৃতদাসের গায়ে হাত তুলতেন, আর ডার্বির এই চাচাটি ছিলেন খুবই বদমেজাজি। আর কৃষ্ণাঙ্গরা তাদের শ্বেতাঙ্গ প্রভুদের মুখে তর্ক করবার কথা কল্পনাই করত না। চাচা যখন দোরগড়ায় পৌঁছেছেন, নিগ্রো মেয়েটি এক কদম সামনে এগিয়ে এলো। চাচার চোখে চোখ রেখে চিৎকার দিল, আমার মায়ের ওই 50 সেন্ট লাগবেই। দাঁড়িয়ে পড়লেন চাচা। এক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকলেন, এক মুহূর্ত, তারপর লাঠিটা ফেলে দিলেন। পকেটে হাত ঢুকিয়ে $8 বের করে মেয়েটিকে দিলেন।
মেয়েটি টাকাটা নিয়ে পিছিয়ে গেল দরজায়, তবে এক মুহূর্তের জন্য চাচার ওপর থেকে চোখ সরালো না তার। মেয়েটি চলে যাওয়ার পরে চাচা একটি বাস্কের ওপর বসে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তিনি বিস্ময় নিয়ে মেয়েটির সাহসের কথা ভাবছিলেন। মেয়েটি যেন একটি চাবুক কষিয়ে দিয়ে গেছে তাকে। মিস্টার ডার্বিও কিছু ভাবছিলেন। জীবনের এই প্রথম তিনি দেখছেন কোনো কৃষ্ণাঙ্গ শিশু তার শ্বেতাঙ্গ প্রভুর মুখের উপর তর্ক করল। কিভাবে সে কাজটা করতে পারল? ডার্বির চাচার হম্বিতম্বি তর্জন গর্জন কোথায় গেল? তিনি যেন একেবারে ভেড়া সাজলেন। বাচ্চাটির মধ্যে এত শক্তি কি করে এলো? তার প্রভুর ওপর সেই ক্ষমতা প্রয়োগ করল। এরকম অসংখ্য প্রশ্ন বিড়বিড় করে এলো ডার্বির মনে। তবে সেসব প্রশ্নের জবাব সেদিন মেলেনি, পেয়েছিলেন অনেক বছর পরে। আমি সেই পুরনো ময়দার কলে গিয়েছিলাম। মিস্টার ডার্বি আমাকে তার কিশোর বয়সের গল্পটি পুনরাবৃত্তি করে বলেছিলেন। আপনি এ থেকে কি পেলেন? ওই পুচকে মেয়েটা কি এমন অদ্ভুত ক্ষমতা ব্যবহার করেছিল যা আমার চাচাকে একদম চুপ করিয়ে দিয়েছিল? তার এই প্রশ্নের জবাবটা পূর্ণাঙ্গভাবেই দেয়া আছে। বিস্তারিত ব্যাখ্যার কারণে সকলেই এটি বুঝতে পারবেন এবং সেই মেয়েটির মতো একই শক্তি প্রয়োগ করতে সক্ষম হবেন। আপনার মনকে সতর্ক রাখুন, তাহলে দেখতে পাবেন কোনো অদ্ভুত শক্তি ওই শিশুটিকে রক্ষার জন্য এগিয়ে এসেছিল। এই শক্তির রোশনাই আপনি আগামী অধ্যায়ে এক ঝলক দেখতে পারবেন। এই বইয়ের কোথাও আপনি একটি আইডিয়া খুঁজে পাবেন যা আপনার রিসেপ্ট পাওয়ার বা উপলব্ধির ক্ষমতাকে দ্রুততর করে তুলবে এবং আপনার নিজের উপকারের জন্য এটি নিজের মতো করে ব্যবহার করবেন। মনে রাখবেন, এক অদম্য ক্ষমতা। এই ক্ষমতার অবচেতনা আপনার মধ্যে বইয়ের প্রথম অধ্যায় পাঠ করার মধ্যেই চলে আসতে পারে, অথবা পরবর্তী অধ্যায়গুলোতেও পেতে পারেন। এমনকি এটি একটি সিঙ্গেল আইডিয়া হিসেবেও আপনার চোখে ধরা পড়তে পারে, অথবা আসতে পারে কোনো পরিষ্কার রূপ ধরে কিংবা উদ্দেশ্যের আকারে। মিস্টার ডার্বি আমাকে বলেছেন তার সাফল্যের পেছনে নিগ্রো মেয়েটির সেদিনকার ঘটনাটি যথেষ্টই প্রভাব রেখেছে। তিনি বলেন, যতবারই আমি কোনো ইন্স্যুরেন্স পলিসি বিক্রিতে বাধার সম্মুখীন হয়েছি, মনে হয়েছে এটি ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবো না, ততবারই সেই ময়দার কলের মেয়েটির ছবি আমার চোখে ভেসে উঠেছে। দেখেছি তাকে আত্মরক্ষার্থে রোষ কষায়িত দৃষ্টিতে তাকিয়ে থাকতে। তখন আমি নিজেকে বলেছি, এই সেলটা আমাকে করতেই হবে। এবং যতগুলো ভালো সেল আমার হয়েছে তার প্রায় সবই ঘটেছে লোকে আমাকে না বলবার পর। তিনি স্মরণ করেন সোনা থেকে 3 হাত দূরে থেমে যাওয়া ভুলের কথাও। তবে বলেন তিনি, এই অভিজ্ঞতা একদিন থেকে আমার জন্য ছিল সাপের বর। এটি আমাকে কাজে লেগে থাকতে শিখিয়েছে এবং সে কাজটি যতই কঠিন হোক না কেন হাল ছাড়তে মানা করেছে। এবং সাফল্য পাবার জন্য এই শিক্ষাটি আমার বড়ই প্রয়োজন ছিল। আপনি যখন ভাববেন এবং সমৃদ্ধ হতে শুরু করবেন, লক্ষ্য করবেন সমৃদ্ধশালীরা তাদের কাজ শুরু করেন মনের একটি বিশেষ অবস্থা নিয়ে। তাদের উদ্দেশ্য থাকে সুনির্দিষ্ট। আমি 25 বছর গবেষণায় ব্যয় করেছি, 25,000-এরও বেশি লোকের বিশ্লেষণ করেছি এবং আমিও জানতে চেয়েছি ধনবানরা কিভাবে স্থির একটি মনের অধিকারী হয়ে ওঠেন। 1929 সালে আমেরিকায় ব্যবসা বাণিজ্যে মহামন্দা শুরু হয়। দীর্ঘ একটা সময় ধরে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। প্রেসিডেন্ট রুজভেল্ট ক্ষমতায় আসার পরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে শুরু করে। মহামন্দা মিলিয়ে যায়। যেমন একজন ইলেকট্রিশিয়ান থিয়েটারের এমনভাবে আলোর ব্যবস্থা করেন যাতে আপনি বুঝে ওঠার আগেই দেখতে পান অন্ধকার কেটে চারিদিকে ভরে গেছে আলোয় এবং আধারে থাকা ভয়টা মানুষের মন থেকে দূর হয়ে গেছে। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে এই দর্শনের বৈশিষ্ট্যগুলো আপনিও আয়ত্ত করতে পারবেন। আপনার আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে এবং আপনি যাতেই হাত ছোঁয়াবেন সোনা হয়ে যাবে। অসম্ভব মনে হচ্ছে কথাটা, তাই না? মোটেও তা নয়। মানুষের মূল দুর্বলতার অন্যতম হলো অসম্ভব শব্দটি। সে জানে কি কি করলে কাজ হবে না, সে জানে কি কি করা যাবে না,
এই বইটি তাদের জন্য লেখা যারা সেই সব নিয়ম কানুনগুলো খুঁজে বেড়ান যা মানুষকে সফল করেছেন। মনে রাখবেন, সাফল্য তাদের কাছেই আসে বা ধরা দেয় যারা সাফল্য সচেতন, আর ব্যর্থ তারাই হন যারা উদাসীনভাবে অসাফল্যকে নিজেদের কাছে নিয়ে আসে বা ব্যর্থতা সচেতন। এই বইটি তাদেরকে সাহায্য করবে যারা ব্যর্থ সচেতনতা থেকে সফল হতে চান, কিভাবে হওয়া যাবে তা শিখতে চায়। মানুষের আরেকটি দুর্বলতা হলো সে নিজে যা তা দিয়ে অন্য সবাইকে বিচার করে। যারা এই বইটি পড়ছেন তাদের কেউ কেউ হয়তো ধরে নিয়েছেন বইটি পড়ে কোনোই লাভ হবে না, এটি তাদেরকে গ্রোডিট করতে পারবে না, এরা কখনো সমৃদ্ধির কথা ভাবতেই পারে না, কারণ এদের চিন্তাভাবনা সবসময় ঘুরপাক খায় দরিদ্র, অভাব, দুঃখ, ব্যর্থতা এবং পরাজয়ের মাঝে। আমরা বোকার মতো বিশ্বাস করি যে আমাদের সীমাবদ্ধতা দিয়েই অন্যদের সীমাবদ্ধতাকে নিরূপণ করা যায়। হেডলে শিখিয়েছেন, আমি আমার নিয়তির নিয়ন্ত্রক, আমার আত্মার পরিচালক। কথাটা সত্য, কারণ আমাদের ক্ষমতা আছে আমাদের চিন্তা ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করবার। আকাঙ্ক্ষা সকল অর্জনের সূচনা বিন্দু, ধনী হওয়ার প্রথম পদক্ষেপ। 30 বছর আগে অ্যান্ড্রু সি বার্নেস যখন মালবাহী রেলগাড়ি থেকে নিউ জার্সির অরেঞ্জ শহরে নেমে পড়েন, তখন তার চেহারা ভবঘুরের মতো দেখালেও তার চিন্তাভাবনাগুলো ছিল রাজার মতো। রেল রোড থেকে তিনি যখন টমাস আলভা এডিসনের অফিসে যান, তার মন ছিল সক্রিয়। তিনি এডিসনের সামনে গিয়ে দাঁড়ান, তাকে এডিসনের সঙ্গে কোনো কাজ করতে দেওয়ার জন্য অনুরোধ করেন, যা ছিল তার আজন্ম স্বপ্ন। বিশ্ববিখ্যাত আবিষ্কারকর্তাটির ব্যবসায়িক সহযোগী হওয়ার জ্বলন্ত আকাঙ্ক্ষা ছিল তার হৃদয়ে। বার্নেসের এই আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের, তবে মনের মাঝে আকাঙ্ক্ষাটির প্রথম উদয়কালে এটি হয়তো কেবল একটি ইচ্ছা ছিল। তবে এডিসনের সামনে দাঁড়ানোর মানে স্রেফ একটি ইচ্ছাই ছিল না। কয়েক বছর পরে অ্যান্ড্রু সি বার্নেস আবার গিয়ে এডিসনের সামনে দাঁড়ান, সেই একই অফিসে যেখানে প্রথমবার সাক্ষাৎ হয়েছিল বিজ্ঞানীটির সঙ্গে। তবে এবারে সেই আকাঙ্ক্ষা রূপ নিয়েছে বাস্তবতায়। তিনি তখন এডিসনের সঙ্গে ব্যবসা করছেন। তার জীবনের স্বপ্নের ঘটেছে বাস্তবায়ন। আজকাল লোকে যারা বার্নেসকে চেনে, জানে, তাকে ঈর্ষা করে, বলে জীবন তাকে একটা সুযোগ দিয়েছিল বটে। তারা বার্নেসের বিজয়টাকে শুধু দেখে, কিন্তু তিনি কি করে সফল হলেন সেই কারণগুলো কেউ খতিয়ে দেখতে চায় না। বার্নেস সফল হয়েছিলেন কারণ তিনি একটি নির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করেছিলেন। তিনি তার সমস্ত শক্তি, ইচ্ছাশক্তি, সকল পরিশ্রম সবকিছুই ওই লক্ষ্য অর্জনের পেছনে ব্যয় করেন। তিনি অরেঞ্জ সিটিতে পৌঁছামাত্র এডিসনের পার্টনার হতে পারেননি। খুব অল্প বেতনে শুরু করেছিলেন কাজ। যতদিন না নির্দিষ্ট লক্ষ্য দিকে এক কদম এগোনো যায়, কাজ করে গেছেন। যে সুযোগের সন্ধানে তিনি ছিলেন তা তিনি পেয়ে যান টানা 5 বছর পরিশ্রম করার পরে। অতগুলো বছরে একটি দিনের জন্যেও কিন্তু আকাঙ্ক্ষা পূরণের কোনো আশার আলো দেখতে পারেননি বার্নেস। সবাই তাকে এডিসনের ব্যবসার সামান্য একজন কর্মচারী বলেই ভাবত, কিন্তু তিনি মনে মনে নিজেকে এডিসনের পার্টনার ভাবতেন। আর এ ভাবনাটি প্রতিটি মিনিট জুড়েই তার ছিল মনের মাঝে। এ হলো সুনির্দিষ্ট আকাঙ্ক্ষার এক স্মরণীয় রূপ। বার্নেস তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন কারণ তিনি মিস্টার এডিসনের ব্যবসায়ী সহযোগী হতে চেয়েছিলেন, আর কিছু চাননি। তিনি এই উদ্দেশ্য পূরণের জন্য একটি পরিকল্পনাও করেছিলেন। বার্নেস যখন অরেঞ্জে যান, নিজেকে একথা বলেননি যে আমি এডিসনের কাছে কোনো চাকরি চাইব। বলেছেন, আমি এডিসনের সঙ্গে দেখা করব এবং তাকে খুব ভালো করে বুঝিয়ে বলবো যে আমি এখানে এসেছি তার সঙ্গে ব্যবসা করতে। তিনি একথা বলেননি, আমি কয়েক মাস চাকরি করব, কোনো উৎসাহ না পেলে ওটা ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ খুঁজে নেব। তিনি বলেছিলেন, আমি যে কোনো জায়গা থেকে শুরু করব, এডিসন যা করতে বলবেন তাই করব, তবে কাজ শেষ হবার আগেই আমি তার সহযোগী হয়ে যাব। তিনি বলেননি, এডিসনের প্রতিষ্ঠানে যা চাইছি
তা যদি না মেলে তবে চোখ কান খোলা রাখব অন্য কোনো কাজ পাওয়ার জন্য। তিনি বলেছিলেন, পৃথিবীতে একটি জিনিসই পাওয়ার জন্য আমি দৃঢ় সংকল্পবদ্ধ, এবং তা হলো টমাস আলভা এডিসনের সঙ্গে ব্যবসা করার। আমি যা চাই তা পাবার জন্য আমি আমার গোটা ভবিষ্যৎকেও বাজি রাখব। শিকাগো শহরে একবার ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে। স্ট্রিটে দাঁড়িয়ে একদল ব্যবসায়ী দেখেন তাদের দোকানপাট দাউ দাউ করে পুড়ে যাচ্ছে আগুনে। তারা একটি মিটিং করেন আলোচনা করবার জন্য যে তারা কি ভবন পুনর্নির্মাণের চেষ্টা করবেন, নাকি শিকাগো শহর ছেড়ে দিয়ে অন্য দেশের অন্য শহরে গিয়ে নতুন করে ব্যবসা করবার চিন্তা করবেন। সবাই শিকাগো ত্যাগ করার পক্ষে থাকলেও একজন তাতে রাজি হলেন না। ওই ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন তিনি এ শহরেই থাকবেন। নিজের ভস্মীভূত দোকানের ধ্বংসাবশেষের দিকে হাত তুলে দেখিয়ে তিনি বলেন, ভদ্র মহোদয়গণ, আমি এই জায়গাতেই পৃথিবীর শ্রেষ্ঠতম স্টোর গড়ে তুলব। তাতে যদি দোকানে বারবার পুড়ে যায় কিছু যায় আসে না। এই ঘটনা 50 বছর আগে সেখানে দোকান তৈরি হয়েছিল। সেই দোকানটি এক সুউচ্চ মনুমেন্ট, সগর্বে মাথা উঁচু করে আছে বলে আকাশে, যেন মনের তীব্র আকাঙ্ক্ষার এক প্রতিভূত। সেই ভদ্র লোকটির নাম ছিল মার্শাল ফিল্ড। যে কাজটি মার্শাল ফিল্ডের জন্য সহজ ছিল, তার সহকর্মীরাও কিন্তু এই কাজ করতে পারতেন। এখানে পার্থক্য ছিল মার্শাল ফিল্ড এবং তার সহকর্মীদের সঙ্গে, এবং একই পার্থক্য পরিলক্ষিত হয় এডিসনের প্রতিষ্ঠানে কর্মরত সহস্র কর্মচারীর সঙ্গে অ্যান্ড্রু মি বার্নেসের। একই পার্থক্য লক্ষ্য করা যায় যারা সফল হয়েছেন তাদের সঙ্গে যারা সফল হতে পারেননি। বড় হলে সবাই টাকার গুরুত্ব বুঝতে পারে, টাকা পেতে চায়, তবে চাইলেই তো আর টাকা পাওয়া যায় না, ধনী হওয়া যায় না। তবে মনে যদি থাকে ধনী হওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা, থাকে যদি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ধৈর্য, তাহলে সেই লোকের সমৃদ্ধিশালী হওয়া ঠেকায় কে? ধনী হতে চাইবার জন্য আকাঙ্ক্ষার 6টি নির্দিষ্ট পদক্ষেপ রয়েছে। এগুলো হলো: 1. আপনি ঠিক কত পরিমাণ টাকার মালিক হতে চান তা আগে ঠিক করুন। শুধু বললেই হবে না যে আমি প্রচুর টাকা চাই। 2. আপনি যে পরিমাণ অর্থ পাবার আকাঙ্ক্ষা করেছেন তার বদলে কি দিতে রাজি আছেন সে বিষয়ে সংকল্পবদ্ধ হন। 3. আপনার আকাঙ্ক্ষিত অর্থের মালিক কবে নাগাদ হতে চান তারও একটি সুনির্দিষ্ট 3 তারিখ ঠিক করুন। আপনি যা বা আকাঙ্ক্ষা করছেন তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করুন এবং আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন কাজে নেমে যান। 5. একটি কাগজে পরিষ্কার করে লিখুন আপনি কত টাকা আয় করতে চান, এই পরিমাণ অর্থ কবে নাগাদ অর্জন করতে চাইছেন, অর্থ প্রাপ্তির বিনিময়ে আপনি নিজে কি দিতে পারবেন এবং এই অর্থ কিভাবে জোগাড় করবেন বলে ভাবছেন তার একটি পরিষ্কার ছকও করে ফেলুন। 6. আপনার লেখা কাগজটি প্রতিদিন 2 বার জোরে জোরে পড়বেন। একবার পড়বেন ঘুমোতে যাবার আগে, দ্বিতীয়বার পড়বেন সকালে ঘুম থেকে উঠে। পড়ার সময় মনে হবে আপনি সত্যিই আপনার কাঙ্ক্ষিত অর্থ খুঁজে পেয়েছেন। এই 6টি পদক্ষেপ অনুসরণ করা জরুরি। বিশেষ করে 6ষ্ঠ প্যারাগ্রাফটি লক্ষ্য করুন এবং ওখানকার পরামর্শ অনুসরণ করবার জন্য অবশ্য কর্তব্য। আপনি হয়তো বলতে পারেন টাকা পাবার আগেই টাকা পেয়ে গেছেন। এমনটি ভাবা আপনার জন্য অসম্ভব ব্যাপার, আর এখানে তীব্র আকাঙ্ক্ষা এগিয়ে আসবে আপনার সাহায্যে। আপনার যদি সত্যি টাকা পাবার কামনা থাকে, আকাঙ্ক্ষা হয়ে থাকে, এটি আকাঙ্ক্ষা হয়ে ওঠে একটি অবসেশন, তাহলে আপনি যে টাকাই পাবেন তা মনকে বোঝাতে খুব একটা কষ্ট হবে না। আসল বিষয় হলো টাকাটা আপনার চাইতেই হবে এবং এটি পাবার জন্য এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে উঠবেন যে নিজেকে বোঝাতে পারবেন আপনি টাকাটি পেয়ে গেছেন এবং পাবেন। যারা অর্থ সচেতন হন তারা ধনী হয়ে ওঠেন। অর্থ সচেতনতার মানে মনের মধ্যে অর্থপ্রাপ্তির আকাঙ্ক্ষা এতটাই দৃঢ়ভাবে প্রথিত হয়ে যায় যে সে দেখতে পায় টাকাটা পেয়ে গেছে। যে 6টি পদক্ষেপের কথা বলা হলো সেগুলো কিন্তু অ্যান্ড্রু কার্নেগির কথা।
তিনি একটি ইস্পাত কারখানায় একজন সাধারণ শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, তবে এই পদক্ষেপগুলো তাকে একসময় $100 মিলিয়ন মালিক বানিয়ে দেয়। এই 6টা পদক্ষেপ প্রয়াত টমাস আলভা এডিসনও সতর্কতার সঙ্গে পরীক্ষা করেছিলেন। তবে আপনি যদি মনে করেন, বিশ্বাস না করেন যে আপনার প্রত্যাশিত অপ্রাপ্তি ঘটবে না, তাহলে কিন্তু টাকাটা পাবেন না। আপনাকে কল্পনায় সমৃদ্ধশালীদেরকে দেখতে হবে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে তা দেখতে পারবেন না। পরিবর্তিত এই পৃথিবীতে অতীতের বিখ্যাত সব মানুষের শক্তি আপনাকে ধরতে হবে, যাদের স্বপ্ন এই সভ্যতাকে সব রকমের মূল্যায়ন দিয়েছে, যে স্পিরিট আপনাদের নিজেদের দেশের জীবন শোণিত হিসেবে কাজ করছে, সুযোগ দিচ্ছে আপনাকে এবং আমাকে আমাদের প্রতিভাগুলো উন্নয়ন ঘটাচ্ছে। ভুলে যাবেন না, কলম্বাস এক অচেনা জায়গায় পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন এবং এরকম একটি পৃথিবী আবিষ্কারের নেশায় ঝুঁকিপূর্ণ করে তুলেছিলেন নিজের জীবন, এবং সেই দেশটি তিনি অবশেষে আবিষ্কার করেন। প্রখ্যাত জ্যোতির্বিদ কোপার্নিকাস প্রাচুর্যময় পৃথিবীর স্বপ্ন দেখতেন, যে দুনিয়া হবে বহু সংখ্যক। তিনি তা আবিষ্কার করার পর কেউ তাকে অবাস্তববাদী বলে গালাগাল পারেনি, তার বদলে পৃথিবী তার পুজো করছে। যদি আপনি মনে করেন যে কাজটি করছেন তা সঠিক এবং আপনি তাতে বিশ্বাসও করেন, তবে এগিয়ে যান, কাজটি শুরু করুন, সামনে রাখুন স্বপ্নকে। তারা কি বলে এসবে একদমই পাত্তা দেবেন না যদি আপনার সাময়িক পরাজয় ঘটে থাকে, কারণ তারা জানে না প্রতিটি ব্যর্থতার মাঝে লুকিয়ে থাকে সাফল্যের বীজ। হেনরি ফোর্ড অশিক্ষিত এবং দরিদ্র স্বপ্ন দেখতেন অশ্ববিহীন একটি বাহনের, সঙ্গে যেসব যন্ত্রপাতি ছিল তা নিয়ে কাজে নেমে গেলেন। কবে সুযোগ আসবে তার অপেক্ষা করলেন না, আর আজ তার স্বপ্নের ফলাফল গোটা পৃথিবী বাধা পড়েছে একটি বন্ধনীতে। টমাস এডিসন একটি বাতি স্বপ্ন দেখতেন যা চলবে বিদ্যুতে। তিনি নিজের স্বপ্ন দিয়ে শুরু করে দিলেন কাজ, এবং 10,000 বারেরও বেশি ব্যর্থতা সত্ত্বেও তিনি এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে তবেই বিরত হলেন। বাস্তববাদী স্বপ্নচারীরা কখনো হাল ছাড়ে না। ওয়েলান সিগারেট চেইন স্টোর গড়ে তুলবার স্বপ্ন দেখেছিলেন। তিনি তার স্বপ্নকে কাজে রূপান্তরিত করেন। তারই ফল আজ আমেরিকার প্রতিটি কোণ দখল করে রেখেছে ইউনাইটেড সিগারেট স্টোর। কৃষ্ণাঙ্গ কৃতদাসদেরকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন লিঙ্কন, এবং স্বপ্নের বাস্তবায়নে তিনি নেমে পড়েন। উত্তর এবং দক্ষিণের মাঝে বন্ধন স্থাপনের দৃশ্যটি তিনি দেখে যেতে পারেননি বটে, তবে কৃতদাসরা তারই কারণে শত বছরের বন্দি দশা থেকে মুক্তি লাভ করেন। রাইট ভ্রাতৃদ্বয় এমন একটি স্বপ্ন দেখেছিলেন যা আকাশে উঠবে। তাদের স্বপ্ন পূরণের প্রমাণ আজ সারা বিশ্ব জুড়ে। মার্কনি এমন একটি সিস্টেমের স্বপ্ন দেখেছিলেন যা ইথারের অধরা শক্তিকে ধরতে পারবে। তার স্বপ্ন বৃথা যায়নি। যারা পৃথিবীতেই আজ রেডিও আছে, তবে মার্কনি যখন বলেছিলেন তিনি তারের সাহায্য ছাড়াই বাতাসে খবর প্রেরণ করবেন, তার বন্ধুরা তাকে পাগল ভেবে মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছিল চিকিৎসা করাতে। বিশ্ব এখন নতুন নতুন আবিষ্কার দেখতে অভ্যস্ত, আর স্বপ্নচারী মানুষগুলোই এসব আবিষ্কার করেছেন। তবে এদের বেশিরভাগই প্রথমে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তারা জানতেন ব্যর্থতার মাঝেই লুকিয়ে থাকে সাফল্যের বীজ। আপনি হয়তো কোনো কাজ করতে গিয়ে হতাশ হয়ে পড়েছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু লেগে থাকুন, সাফল্য আসবেই। এডিসন আগে ছিলেন এক ভবঘুরে টেলিগ্রাফ অপারেটর। তিনি কোনো কিছু আবিষ্কার করতে গিয়ে কতবার যে ব্যর্থ হয়েছেন তা লেখা খোঁজা নেই, কিন্তু তার মস্তিষ্কের মধ্যে ঘুমিয়ে থাকা প্রতিভাটির বিস্ফোরণ ঘটলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হেলেন কেলার জন্মের কিছুদিন পরেই বোবা, কালা এবং অন্ধ হয়ে যান। শারীরিক এই প্রতিবন্ধকতা কিন্তু তাকে দামিয়ে রাখতে পারেনি। ইতিহাসের সেরা মানুষদের তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন। তার গোটা জীবন এই কথাটি প্রমাণ করে, পরাজয়কে বাস্তবতা হিসেবে মেনে না নিলে কেউ কখনো পরাজিত হয় না। বিথোফেন কানে শুনতে পেতেন না,
মিল্টন চোখে দেখতেন না, অথচ এরাই কালজয়ী সঙ্গীত ও সাহিত্য সৃষ্টি করে গেছেন। এটা পেরেছিলেন কারণ তারা কালজয়ী স্বপ্ন দেখতেন এবং তাদের স্বপ্নগুলোকে গঠনমূলক চিন্তাভাবনায় রূপান্তরিত করতে পেরেছিলেন। কোনো কিছু চাওয়া এবং সেটি পাওয়ার জন্য প্রস্তুত থাকা দুটি ভিন্ন জিনিস। কেউ যদি বিশ্বাস না করে সে অমুক জিনিসটি পেতে পারে, তাহলে তা পাওয়ার জন্য সে প্রস্তুত হয় না। মনের মধ্যে প্রবল বিশ্বাস আনতে হবে। স্রেফ ইচ্ছা করলেই বা আশা থাকলেই হবে না, আর বিশ্বাসের জন্য খোলা মন খুব দরকার। সন্দেহে ঢাকা মনে বিশ্বাস, সাহস, আস্থা কোনো কিছুরই জায়গা নেই। আমার একটি ছেলে হয়েছিল 24 বছর আগে। তার কান ছিল না। ডাক্তাররা ঘোষণা করেছিলেন আমার ছেলে কালা হবে, সারা জীবন হয়তো কথাও বলতে পারবে না। আমি ডাক্তারদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করি। আমি সিদ্ধান্ত নিই আমার ছেলে কানে শুনবে, কথাও বলতে পারবে। আমার মনে এই বিশ্বাসটি দৃঢ়ভাবে প্রথিত ছিল। আমার মনে আকাঙ্ক্ষা ছিল। আমি সেই আকাঙ্ক্ষা থেকে এক মুহূর্তের জন্য এক চুল সরে যাইনি। আমার ছেলের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আশেপাশের বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করে। আমরা লক্ষ্য করি সে যেন অল্প অল্প শুনতে পাচ্ছেও। বাচ্চারা যখন আধবলিতে কথা শুরু করে, ওই বয়সটিতে সে একেবারে নিশ্চুপ ছিল। তবে তার ভাবভঙ্গি, অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারি কিছু নির্দিষ্ট শব্দ ও শুনতে পায়। আর এই বিষয়টি জানাই আমার দরকার ছিল। আমি নিশ্চিত হলাম ও যদি সামান্যতম শুনতে পায়, তাহলে ওর শুনবার ক্ষমতা বা সামর্থ্য বৃদ্ধি পেতে পারে। তারপর এমন একটি ঘটনা ঘটল যা আমাকে আশান্বিত করে তুলল। একেবারে অপ্রত্যাশিত একটি বিষয় থেকে ঘটনার সূত্রপাত। আমরা একটি ভিক্ট্রোলা কিনেছিলাম। বাচ্চাটি যখন প্রথমবার মিউজিক শুনতে পেল, উল্লসিত হয়ে উঠল। তাৎক্ষণিকভাবে যন্ত্রটি তার পছন্দ হয়ে গেল। একবার সে প্রায় 2 ঘন্টা ধরে ইটস আ লং ওয়ে টু টিপেরি গানটি বাজল। পুরো সময়টি দাঁড়িয়ে থাকলো ভিক্ট্রোলার সামনে। কেসটি দাঁত দিয়ে কামড়ে ধরে। তারপর থেকে লক্ষ্য করলাম সে আমার ঠোঁট নড়া বুঝতে পারছে। আমি তখন আমার মনের কাছে প্রবলভাবে আকাঙ্ক্ষা করতে লাগলাম আমার ছেলে যেন কানে শুনতে পায় এবং কথা বলতে পারে। আবিষ্কার করলাম বাচ্চাটি বেড টাইমে স্টোরি খুব পছন্দ করে। তাই আমি ওকে ঘুম পাড়ানোর সময় বিছানায় শুয়ে ওকে নানান গল্প শোনাতে শুরু করলাম। এসব গল্প ছিল আমার নিজের বানানো। আমার মনে আকাঙ্ক্ষা ছিল, বিশ্বাস ছিল আমার ছেলে একদিন কথা বলতে পারবে, কানে শুনতে পারবে। আর এই অনুপ্রেরণা থেকেই আমি কাজ চালিয়ে যেতে থাকলাম। আমি ওকে যা বলতাম ও তা নিয়ে কখনোই কোনো প্রশ্ন তুলত না। ওর কান নেই বলে ওর স্কুলের শিক্ষকরা ওর বিশেষ যত্ন নিতেন। আমরা লক্ষ্য করি ধীরে ধীরে ছেলেটি শুনতে পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তার 7 বছর বয়সে সে প্রথম প্রমাণ দেয় যে তার মন নিয়ে আমরা যে অক্লান্ত পরিশ্রম করে চলেছি তার একটি ফল লাভ করা যাচ্ছে। আমি ওকে বলতাম ও যখন যথেষ্ট বড় হবে তখন খবরের কাগজ বিক্রি করতে পারবে। ওর বড় ভাই ছিল কাগজ ব্যবসায়ী। ছেলেটা আমার কথায় ভারী উৎসাহ পেত। সে তার মাকে কাকুতি মিনতি করত তাকে যেন খবরের কাগজ বিক্রির অনুমতি দেওয়া হয়। কিন্তু ও কানে শুনতে পায় না বলে ওর মা ওকে একা রাস্তায় চলাফেরা করতে দিতে ভয় পেত। অবশেষে একদিন ও নিজেই কাজে নেমে পড়ল। সেদিন আমরা বাসায় কেউ ছিলাম না। ও বাড়িতে একা ছিল চাকর বাকরের সঙ্গে। সে কিচেনের জানালা দিয়ে নেমে পড়ল। পড়শি মুচির কাছ থেকে 6 সেন্ট ধার করে তা দিয়ে কাগজ কিনে আবার তা বিক্রি করে দিল। তারপর সেই টাকা দিয়ে আবারও কাগজ কিনল। এরকম চলল রাত পর্যন্ত। কত আয় হয়েছে তা গুনে নিয়ে পড়শির ধার শোধ করে সে যখন বাসায় ফিরল তখন তার নেট প্রফিট হয়েছিল 42 সেন্ট। আমরা রাতে ফিরে দেখি ও ঘুমাচ্ছে। মুঠোয় শক্ত করে ধরা জীবনের প্রথম উপার্জন। ওর মা ছেলের মুঠো খুলে টাকা দেখে চেঁচিয়ে উঠল, ছেলে এমন দারুণ একটা কাজ করেছে, কোথায় খুশি হবে তা না, কান্নাকাটি করে এক শেষ। আমার প্রতিক্রিয়াটি ছিল সম্পূর্ণ উল্টো। আমি হো হো করে হাসছিলাম, কারণ বাচ্চার মনে নিজের ওপর বিশ্বাস রাখার যে প্রচেষ্টা আমি এতদিন চালিয়েছি
আজ তা সফল হলো। তার মার কান্নাকাটি করার কারণ সে তো ব্যাপারটি দেখেছে এইভাবে, একটি বোবা কালা ছোট্ট ছেলে রাস্তায় গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উপার্জন করেছে। কিন্তু আমি ওকে দেখেছি একজন সাহসী, উচ্চাকাঙ্ক্ষী, আত্মবিশ্বাসী ক্ষুদে ব্যবসায়ী হিসেবে, যার ভেতরকার যোগ্যতা শতভাগ বৃদ্ধি পেয়েছে কারণ সে নিজের উদ্যোগে নেমে পড়েছিল ব্যবসায় এবং জিতেও গেছে। আমি তার এই রূপান্তরে খুশি কারণ জানতাম এটি তাকে যে দক্ষতা দিয়েছে তা সারা জীবন সে কাজে লাগিয়ে চলতে পারবে। পরে আমার এ কথাই সত্যি হয়েছে। তার বড় ভাই যখন কিছু চাইতো মেঝেতে শুয়ে পড়ে শূন্যে পা ছুটোছুটি করে কান্নাকাটি করত। কিন্তু আমার ছোট ছেলেটা কোনো কিছু চাইলে সে টাকাটা কামানোর একটি পরিকল্পনা করত এবং সেভাবে কাজে নেমে পড়ত। এখনও সে এভাবেই কাজ করে যাচ্ছে। সত্যি বলতে কি, আমার ছেলে আমাকে শিখিয়েছে প্রতিবন্ধকতাও পাথরের ধাপে পরিণত হতে পারে, যা দিয়ে কেউ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, যদি না ওগুলোকে তারা বাধা হিসেবে মনে করে। সেই ছোট্ট কানে শুনতে না পাওয়া ছেলেটি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের গণ্ডি পার হয়েছে তার শিক্ষকদের কথা প্রায় শুনতে না পেরেই। শুনতে পেরেছে যখন শিক্ষকরা জোরে কথা বলেছেন কিংবা ওর কানের কাছে মুখ এনে লেকচার শুনিয়েছেন। সে বোবা কালাদের স্কুলে যায়নি, আমরা তাকে সাইন ল্যাঙ্গুয়েজও শেখাইনি। আমরা সংকল্পবদ্ধ ছিলাম ও স্বাভাবিক জীবনযাপন করবে, স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে মিশবে এবং আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল ছিলাম, যদিও এ নিয়ে স্কুল কর্তৃপক্ষদের সঙ্গে বহু তর্ক করতে হয়েছে। ও হাই স্কুলে পড়ার সময় ইলেকট্রিক হিয়ারিং এইড ব্যবহারের চেষ্টা করেছিল। লাভ হয়নি কোনো, কারণ ওর বয়স যখন 6 তখন শিকাগোর ডক্টর জে গর্ডন উইলসন ওর মাথায় একটা পাশ অপারেশন করে দেখতে পান ওর মস্তিষ্কে প্রাকৃতিকভাবে কানে শোনার জন্য ইকুইপমেন্টই নেই। কলেজে পড়ার শেষ সপ্তাহ, অপারেশনের 18 বছর বাদে এমন একটি ঘটনা ঘটল যা ওর জীবনের মোড় ঘুরিয়ে দিল। ওকে আরেকটি ইলেকট্রিক্যাল হিয়ারিং ডিভাইস দেওয়া হলো, ট্রায়াল হিসেবে ব্যবহার করবে। আগের যন্ত্রটি ওকে হতাশ করে তুলেছিল বলে ওই ডিভাইসটির বিষয়ে ওকে খুব একটা উৎসাহিত মনে হচ্ছিল না। তবে অনিচ্ছা সত্ত্বেও ও যখন ডিভাইসটি মাথায় লাগালো, সঙ্গে সঙ্গে একটা দারুণ ঘটনা ঘটে গেল। সাধারণ মানুষের মতো শুনবার সারা জীবনের আকাঙ্ক্ষা ওর এক লহমায় পূর্ণ হয়ে গেল। সাধারণ মানুষের মতোই ও কানে শুনতে পেতে লাগলো, আনন্দে আত্মহারা। আমার ছেলের কাছে এ এক বদলে যাওয়া পৃথিবী। সে ছুটে গেল ফোনের কাছে, ফোন করলো তার মাকে। মায়ের গলা পরিষ্কার শুনতে পেল আমার ছেলে। পরদিন সে ক্লাসের প্রফেসরদের বক্তব্য শুনতে পেল। জীবনে এই প্রথম। আগে শুধু শুনতে পেত ওর কানের কাছে মুখে এনে ওরা যখন চেঁচিয়ে কথা বলতো তখন। জীবনে এই প্রথম সে মিশতে পারল মুক্তভাবে মানুষের সঙ্গে। তাদেরকে তার জোরে জোরে চেঁচিয়ে কথা বলতে হতো না। শব্দের জগৎকে আবিষ্কার করার আনন্দ উৎসাহিত হয়ে সে হিয়ারিং এইড প্রস্তুতকারী সংস্থার কাছে নিজের অভিজ্ঞতা বয়ান করে একটি চিঠি লিখল। তার চিঠির মধ্যে নিশ্চয়ই এমন কিছু ছিল যে কোম্পানি তাকে তাদের নিউ ইয়র্কের অফিসে আমন্ত্রণ জানালো। ওখানে পৌঁছালে ওকে নিয়ে যাওয়া হলো কারখানায়। চিফ ইঞ্জিনিয়ারের সাথে নিজের অভিজ্ঞতা বলার সময় ওর মাথায় একটি আইডিয়া চলে এলো। তার মনে হলো সে যদি তার বদলে যাওয়া পৃথিবীর গল্প সেই বধির মানুষগুলোকে বলতে পারে যারা হিয়ারিং এইড ব্যবহার করে না, তাহলে হয়তো তাদের উপকার হতে পারে। সে এদের কাছে হিয়ারিং এইড ব্যবহারের সুফলগুলো তুলে ধরবে। গোটায় একটা মাস সে প্রগাঢ় গবেষণা চালালো। এ সময়ে সে হিয়ারিং এইড প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির পুরো মার্কেটিং সিস্টেম বিশ্লেষণ করল এবং বিশ্ব জুড়ে বধির মানুষের সঙ্গে নিজের নব আবিষ্কৃত পরিবর্তিত পৃথিবী নিয়ে যোগাযোগের রাস্তা বের করে ফেলল। এ কাজ করার পরে সে নিজের আবিষ্কৃত তথ্যাদি উপর ভিত্তি করে 2 বছরের একটি পরিকল্পনা ফাঁদল। সে যখন কোম্পানির কাছে পরিকল্পনাটি পেশ করল, সঙ্গে সঙ্গে তারা ওকে একটি চাকরি দিয়ে দিল, যাতে নিজের উচ্চ আকাঙ্ক্ষাকে
ও এগিয়ে নিয়ে যেতে পারে। হিয়ারিং এইড কোম্পানির চাকরি পাবার কিছুকাল পরে ও আমাকে ওদের কোম্পানি আয়োজিত একটি ক্লাসে আমন্ত্রণ জানালো। সেখানে কালা ও বোবা মানুষদেরকে কানে শোনার ও মুখে বুলি ফোটানোর ব্যবস্থা করা হয়। আমি এরকম শিক্ষার কথা কোনোদিনও শুনিনি, তাই ওই ক্লাসে গেলাম একটু সন্দেহে এবং আশা নিয়ে। আশা এই কারণে যে আমার সময়টা বৃথা যাবে না। ওখানে একটি ডেমনস্ট্রেশন দেখলাম যা আমাকে একটি বৃহৎ অন্তর্দৃষ্টির সন্ধান দিল, যে আকাঙ্ক্ষাটি আমি আমার সন্তানদের জন্য করেছিলাম যাতে সে সাধারণভাবে শুনতে পায়। 20 বছর আগে যে পদ্ধতি আমি আমার ছেলের জন্য ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে এখানকার বোবা কালাদের শেখানো হচ্ছে। আমার মনে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার ছেলে ব্লেয়ার সারা জীবনই বধির থেকে যেত যদি না আমি এবং ওর মা ওর মনটিকে আমাদের মতো করে গড়ে তুলতাম। ওর জন্মের সময় ডাক্তার নিশ্চিত করেই বলেছিলেন আমার ছেলে কোনোদিন কথা বলতে পারবে না, কানেও শুনতে পারবে না। কয়েক সপ্তাহ আগে এ ধরনের কেস বিশেষজ্ঞ ডাক্তার আরভিং ডুরহিস ব্লেয়ারকে আগাগোড়া পরীক্ষা করেন। তিনি জেনে অবাক হন আমার ছেলে এখন কত চমৎকার করে শুনতে পায় এবং কথা বলতে পারে। যদিও তার পরীক্ষায় বলা হয়েছিল তত্ত্বগতভাবে ছেলেটি একদমই কানে শুনতে পাবে না, কিন্তু আমার ছেলে কানে শুনতে পায়। যদিও এক্স-রে করে দেখা গেছে তার খুলিতে এমন কোনো দরজা বা উন্মুক্ত স্থান তৈরি হয়নি যার সাহায্যে কানের কথা মস্তিষ্কে পৌঁছাতে পারে। আমি ব্লেয়ারের মনে এই আকাঙ্ক্ষাটি খুব ভালোভাবে প্রবেশ করিয়ে দিয়েছিলাম। সে শুনতে পারে, কথাও বলতে পারে। প্রকৃতি অলৌকিকভাবে কাজ করেছে। আমি মনে করি এটি আমার বলা কর্তব্য যে আমি বিশ্বাস করি বিশ্বাসের সঙ্গে আকাঙ্ক্ষার তীব্রতা থাকলে কোনো মানুষের পক্ষেই কোনো কাজ করা অসম্ভব নয়। ব্লেয়ারের আকাঙ্ক্ষা ছিল সে সাধারণ মানুষের মতো কানে শুনতে পাবে এবং সে এখন তা পাচ্ছেও। আসলে আকাঙ্ক্ষার শক্তি সীমাহীন। আমি আমার ছেলের মনে এই আকাঙ্ক্ষা প্রথিত করে দিয়েছিলাম যাতে সে তার প্রতিবন্ধতাকে সম্পদে পরিণত করতে পারে। এই অসাধারণ ফলাফল প্রাপ্তির জন্য যে সাধন পদ্ধতি বা কার্যপ্রণালী ছিল তা বর্ণনা করা কঠিন কিছু নয়। এটি ছিল 3টি সুনির্দিষ্ট বিষয়। প্রথমত, আমি আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসের মিশেল দিয়ে তা আমার ছেলের কাছে পৌঁছে দেই, এই বলে যে সে স্বাভাবিকভাবে কানে শুনতে পাবে। দ্বিতীয়ত, যত উপায়ে সম্ভব আমার আকাঙ্ক্ষা দিয়ে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চেয়েছিলাম। আমি এ বিষয়ে টানা লেগেছিলাম। তৃতীয়ত, ও আমার উপর আস্থা রেখেছিল। লোকে কিভাবে আকাঙ্ক্ষা শক্তি ব্যবহার করতে পারে এ প্রশ্নের জবাব ব্যাখ্যা করা হয়েছে এবং আগামী অধ্যায়গুলোতেও এ সম্পর্কে আরও আলোচনা করা হবে। আমার এক পরিচিত লোক বেশ কয়েক বছর আগে ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল। তাকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়ার সময় তার অতি ক্ষীণ স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, এ কি করে অপারেশনের ধকল সামলাবে? মনে হয় টিকবে না। ডাক্তারদেরও একই অভিমত ছিল। কিন্তু অপারেশনের কক্ষে প্রবেশের সময় ওই লোকটি আমাকে বলছিল, বস, চিন্তা করবেন না, আমি ঠিকই সুস্থ হয়েই ফিরব। এবং তাই ঘটেও ছিল। তার ডাক্তার আমাকে বলেছিলেন বেঁচে থাকার তীব্র কামনাই তাকে এ যাত্রা রক্ষা করেছে। সে যদি মৃত্যু চিন্তায় কাতর থাকত তাহলে কিছুতেই বাঁচতে পারত না। দেখলেন তো ইচ্ছাশক্তি, আকাঙ্ক্ষার কত ক্ষমতা। এরকম বহু লোককে আমি দেখেছি প্রবল আকাঙ্ক্ষার কাছে পরাজয়ও মেনেছে স্বয়ং মৃত্যু। বিশ্বাস, আকাঙ্ক্ষা সিদ্ধি ও দর্শনের জন্য বিশ্বাস ধনী হওয়ার দ্বিতীয় পদক্ষেপ। মনের প্রধান রাসায়নিক নাম বিশ্বাস। বিশ্বাস যখন মনের কম্পনের সঙ্গে মিশে যায়, অবচেতন মন সঙ্গে সঙ্গে কম্পনটি তুলে নেয়, একে পরিণত করে আত্মিক সমর্থকে এবং প্রার্থনার কাম একে অসীম বুদ্ধিমত্তায় স্থানান্তর ঘটায়। বিশ্বাস, প্রেম এবং সেক্স সকল ইতিবাচক আবেগের মধ্যে সবচেয়ে শক্তিশালী আবেগ। এই তিনটি যখন একত্রে মিলেমিশে যায়
এদের ভিতরে চিন্তার কম্পনের রঙের প্রভাব পড়ে এমনভাবে যে এটি তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় অবচেতন মনের দ্বারে, যেখানে এটির স্পিরিচুয়াল অ্যাকিভেমেন্ট পরিবর্তন ঘটে। এটি একমাত্র গঠন যা অসীম বুদ্ধিমত্তাকে উৎপাদিত করে। প্রেম এবং বিশ্বাস হলো সাইকিক বা মানসিক। এটি মানুষের আত্মিক দিকটির সঙ্গে সম্পর্কিত। সেক্স হলো পুরোটাই বায়োলজিক্যাল বা শারীরিক, শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই তিনটি আবেগের মিশ্রণ সসীম, মানুষের চিন্তা, চেতনা এবং অসীম বুদ্ধিমত্তার একটি সরাসরি যোগাযোগের লাইন খুলে দেয়। কিভাবে বিশ্বাস গড়ে তুলবেন? যার মনে বিশ্বাস বস্তুটাই নেই, তার ভেতরে বিশ্বাস উৎপাদন করা খুব কঠিন কাজ। তাকে বিশ্বাস কি জিনিস বোঝানোই মুশকিল। এ যেন এক অন্ধ লোককে লাল রং বোঝানোর চেষ্টা, যে কোনোদিন রং দেখেনি। বিশ্বাস হলো সেই মানসিক অবস্থা যাকে আপনি ইচ্ছে করলেই মনের ভেতরে গড়ে তুলতে পারেন। আর এটা সম্ভব সেই 13টি তত্ত্বে দক্ষতা অর্জনের পরে। মনে রাখবেন, সকল চিন্তাভাবনা যার সঙ্গে জড়িত আবেগ এবং বিশ্বাস, তারা নিজেদেরকে ফিজিক্যাল ইকুইভ্যালেন্টের মধ্যে মিশিয়ে দেয়। আবেগ বা অনুভূতি চিন্তারই অংশ। এই ফ্যাক্টরগুলো চিন্তাকে দেয় প্রাণশক্তি, জীবন এবং অ্যাকশন। চিন্তার আবেগের সঙ্গে যখন মিশ্রিত থাকে বিশ্বাস, তাকে ইতিবাচক কিংবা নেতিবাচক যে রকমই ইমোশনই থাক না কেন, তা অবচেতন মনকে প্রভাবিত করে তুলতে পারে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। 1 লক্ষ মানুষ আছে যাদের জীবনে খারাপ কিছু ঘটলে ভাবে এটি তাদের দুর্ভাগ্য কিংবা এরকমটাই তাদের কপালে লেখা ছিল। তারা বলে নিয়তির উপর তাদের হাত নেই, কাজেই যা ঘটবার তা তো ঘটবেই। এরা আসলে তাদের দুর্ভাগ্যের জন্যই নিজেরাই দায়ী, নিজেরাই তৈরি করে দুর্ভোগ। কারণ নেতিবাচক চিন্তা ভাবনা মনে স্থান দিলে অবচেতন মন তা লুফে নেয় এবং তাকে শারীরিক সমার্থকে পরিণত করে। মন এমন একটি জায়গা যেখানে আপনি হুকুম দিয়ে নিজের উপকার করতে পারবেন। অবচেতন মনকে কথাগুলো শোনাতে হবে। আপনার যে কোনো আকাঙ্ক্ষা, যাকে আপনি শারীরিক বা আর্থিক সমতুল্যতায় রূপান্তর ঘটাতে চান, তাতে যদি পুরোপুরি বিশ্বাস থাকে, তাহলে এ বাস্তবায়ন অবশ্যই ঘটবে। আপনার বিশ্বাস এবং আস্থা হলো সেই উপাদান যা আপনার অবচেতন মনের অ্যাকশনকে প্রত্যয়ী করে তোলে। অটো সাজেশনের মাধ্যমে নির্দেশ দিলে আপনার অবচেতন মন কোনো কিছুই বিলম্বিত করতে পারবে না। অটো সাজেশনের মাধ্যমে আপনি আপনার মনে সহজে গড়ে তুলতে পারবেন বিশ্বাস। নিচে যে অটো সাজেশনগুলো দেয়া হলো তা আপনি 1, 2, 3, 4 বার পড়বেন এবং জোরে জোরে পাঠ করবেন। বিশ্বাস হলো সকল সমৃদ্ধির গুরুর কেন্দ্রবিন্দু। বিশ্বাস হলো সকল অলৌকিকতার এবং সমস্ত রহস্যের ভিত্তি, যা বিজ্ঞান বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছে। বিশ্বাস হলো ব্যর্থতার একমাত্র প্রতিষেধক। বিশ্বাস হলো সেই উপাদান বা কেমিক্যাল যা যখন প্রার্থনার সঙ্গে মিশ্রিত হয় তখন অসীম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ঘটিয়ে ফেলে। বিশ্বাস হলো এমন এক উপাদান যা চিন্তার সাধারণ কম্পনকে গড়ে তোলে মানুষের সসীম মনের সাহায্যে এবং তাকে আত্মিক সমতুল্যতা এনে দেয়। বিশ্বাস হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে অসীম বুদ্ধিমত্তার কসমিক ফোর্সকে মানুষ ব্যবহার করতে পারে। আত্মবিশ্বাসের ফর্মুলা। আমি জানি আমার জীবনের সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার ক্ষমতা আমার রয়েছে, তাই আমি হুকুম করেছি নিজেকে অনড় রাখতে, যাতে আমি এগুলো অর্জনের পথে এগিয়ে যেতে পারি, এবং শপথ করছি এর বিনিময়ে আমি নিশ্চয়ই কিছু দেব। আমি বুঝতে পারছি আমার মনের কর্তৃত্ব পরায়ণতা চিন্তা ভাবনাগুলো অবশেষে ফিজিক্যাল অ্যাকশনে পরিণত হবে এবং ক্রমে এগুলো শারীরিক বাস্তবতায় মোড় নেবে। এ কারণে আমি প্রতিদিন 30 মিনিট করে আমার চিন্তাভাবনাগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করব, ভাবব আমি আসলে কি হতে চাইছি, এবং ওই মানুষটির একটি পরিষ্কার ছবি ফুটিয়ে তুলব মনের মধ্যে। অটো সাজেশনের বৈশিষ্ট্য অনুযায়ী আমি জানি আমি
আমি আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা পুষে রেখেছি তা অবশেষে কিছু অভিব্যক্তির মাধ্যমে আমার অরাধ্য বস্তুটির ছবি ফুটিয়ে তুলবে এবং আমি প্রতিদিন 10 মিনিট করে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য নিজেকে উৎসর্গিত করব। আমি আমার জীবনের সুনির্দিষ্ট মূল লক্ষ্য এর কথা পরিষ্কারভাবে একটি কাগজে লিখে রেখেছি এবং এটি অর্জনের জন্য যতদিন পর্যন্ত না আমার মনে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস জন্মায় ততদিন পর্যন্ত এই চেষ্টা থেকে বিরত থাকব না। আমি পরিষ্কার জানি পৃথিবীর কোনো ধন সম্পদ বা অবস্থানই চিরস্থায়ী নয় যদি না সেটি বিশ্বাস ও ন্যায় বিচার দ্বারা প্রতিষ্ঠিত হয়। কাজেই আমি সেসবের জন্য নিজেকে ব্যস্ত রাখব না যা দ্বারা সমাজ উপকৃত হয় না। আমি যে শক্তি ব্যবহার করতে চাই তা নিজের কাছে টেনে আনব। আমি চাইব অন্যরা আমার সেবা করুক, আর আমিও যেহেতু অন্যদের সেবা করতে চাই তাই মানবজাতির প্রতি ভালোবাসা গড়ে তুলে আমি নির্মূল করব সমস্ত ঘৃণা, ঈর্ষা, হিংসা, স্বার্থপরতা এবং নৈরাশ্যবাদ। আমি জানি আমি অন্যদের প্রতি নেতিবাচক মনোভাব আমার জন্য কখনো সাফল্য বয়ে আনবে না। আমি চাইব অন্যরা আমাকে বিশ্বাস করবে, কারণ আমি তাদের উপর বিশ্বাস স্থাপন করব এবং নিজেকেও বিশ্বাস করব। আমি এ ফর্মুলায় আমার নাম দস্তখত করব, এটি মনে রাখব এবং প্রতিদিন একবার করে জোরে জোরে এটি পুনরাবৃত্তি করব, পূর্ণ বিশ্বাসের সঙ্গে যে এটি আমার চিন্তা এবং কর্মকাণ্ডে ক্রমে প্রভাব বিস্তার করবে, যাতে আমি একজন স্বনির্ভর এবং সফল মানুষ হতে পারি। এ ফর্মুলায় রয়েছে প্রকৃতির এমন এক লাইন যা আজও ব্যাখ্যা করা সম্ভব হয়নি। এটি সর্বযুগে বিশ্বাসীদেরকে হতবুদ্ধি করে রেখেছে। মনোবিজ্ঞানীরা এ আইনের নামকরণ করেছেন অটো সাজেশন। যে নামেই একে অভিহিত করা হোক না কেন তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মানব সভ্যতার জন্য মহিমা এবং সাফল্য নিয়ে কাজ করে যায় যদি এটিকে গঠনমূলকভাবে ব্যবহার করা যায়। পক্ষান্তরে একে ধ্বংসাত্মকভাবে ব্যবহার করা হলে এ শুধু ধ্বংস সাধনই করবে। এই স্টেটমেন্ট বা বিবৃতিতে একটি অত্যন্ত প্রাসঙ্গিক সত্য রয়েছে, আর তা হলো যারা পরাজয় মেনে নেয় এবং যারা নিজেদের জীবনের অবসান ঘটায় দারিদ্র্য, দুর্দশা ও দুঃখের মাঝে, এরকমটি তাদের জীবনে ঘটার কারণ তারা অটো সাজেশনের বৈশিষ্ট্যকে নেতিবাচকভাবে ব্যবহার করেছে। অবচেতন মন গঠনমূলক ও ধ্বংসাত্মক আবেগী চিন্তাভাবনার মাঝে কোনো পার্থক্য করে না। এটি কাজ করে আমরা এটিকে যে ম্যাটেরিয়াল খাওয়াই তার মাধ্যমে বা আমাদের চিন্তার আবেগ দ্বারা পরিচালিত হয়। অবচেতন মনকে ভয় দ্বারা যেমন চালিত করা যায় তেমনি সাহস ও বিশ্বাস দ্বারাও চালানো যায়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সাজেস্টিভ সুইসাইড এর অনেক বর্ণনা পাওয়া যায়। এর মানে হলো অনেকেই নেতিবাচক সাজেশনের বশবর্তী হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পাশ্চাত্যের একটি শহরে জোসেফ গ্র্যান্ট নামে এক ব্যাংক কর্মকর্তা পরিচালকদের না জানিয়েই ব্যাংক থেকে বড় অঙ্কের একটি টাকা সরিয়ে ফেলেছিল। সে জুয়া খেলে টাকাটা নষ্ট করে ফেলে। একদিন দুপুরে ব্যাংক এক্সামিনার আসে অ্যাকাউন্ট চেক করার জন্য। ওই দিন গ্র্যান্ট ব্যাংক থেকে বেরিয়ে স্থানীয় একটি হোটেলে একটি কামরা ভাড়া করে নেয়। 3 দিন পর লোকে তার সন্ধান পায় এবং দেখে সে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, গোঙাচ্ছে আর বারবার বলছে, মাই গড, আমি মরে যাব, আমি এই অসম্মান কিছুতেই সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পর সে মারা যায়। ব্যাংকের ডিরেক্টররা এই কেসটিকে মেন্টাল সুইসাইড বলে অভিহিত করেন। বিদ্যুৎ যেমন শিল্প কারখানার চাকা ঘোরায়, যদি একে গঠনমূলকভাবে ব্যবহার করা যায় তাহলে সঠিক সেবা পাওয়া যায়। উল্টোটি ঘটলে জীবন নষ্ট। তেমনি অটো সাজেশনের আইন কানুন আপনাকে নিয়ে যেতে পারে শান্তি ও সমৃদ্ধির পথে, অথবা ঠেলে ফেলে দিতে পারে দুঃখ, ব্যর্থতা আর মৃত্যুর উপত্যকায়। পুরো ব্যাপারটি অবশ্য নির্ভর করে আপনি এটিকে কতটুকু বুঝতে পেরেছেন এবং কিভাবে এর ব্যবহার করেছেন তার উপর। আপনার মনে নিজের সামর্থ্য নিয়ে যদি ভয় থাকে, সন্দেহ এবং আত্মবিশ্বাস
তাহলে অটো সাজেশন আপনার এই অবিশ্বাসকে এমন একটি প্যাটার্ন বা নকশা হিসেবে ব্যবহার করবে যে আপনার অবচেতন মন সেটাকেই মূর্ত রূপ দেবে। এটি যেন সেই বাতাসের মতো যার চাপে একটি জাহাজ যায় পূবে, অপরটি পশ্চিমে। অটো সাজেশনের আইন আপনাকে হয় ওপরে তুলে নেবে অথবা ডুবিয়ে দেবে। পুরোটাই নির্ভর করবে আপনি আপনার চিন্তার পাল কোন দিকে উড়িয়ে দিলেন তার উপর। অটো সাজেশনের আইন কিভাবে একজন মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে, নিচের কবিতাটি পড়লে তা কিছু বোঝা যাবে। ইফ ইউ থিঙ্ক ইউ আর বিটেন, ইউ আর। ইফ ইউ থিঙ্ক ইউ ডিয়ার নট, ইউ ডোন্ট। ইফ ইউ লাইক টু উইন but you think you can't, it is almost certain you won't. If you think you will lose, you are lost. For out of the world we find success begins with a fallow's will. It's all is the state of mind. If you think you are the outclassed, you are. If you have got to think high to rise. You have got to be sure of yourself before you can ever win a prize. Life's battle don't always go to the stranger or faster man, but soon or later the man who wins is the man who thinks he can. কবিতাটির শব্দগুলো খেয়াল করুন। যেগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়েছে তাহলে এই কবিতার গুরুরার্থ অনুধাবন করতে পারবেন। আপনার মস্তিষ্কের কোথাও সম্ভবত কোষের মাঝে অর্জনের বীজ ঘুমিয়ে আছে। ওটিকে জাগিয়ে তুলতে কাজে নেমে পড়ুন। ওটি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনোই আশা করেননি। আব্রাহাম লিঙ্কন শুরুর দিকে যতই হাত দিয়েছেন ব্যর্থ হয়েছেন। 40-এর আগে তিনি সাফল্যের দেখা পাননি, তাকে কেউ চিনত না। তারপর একদিন তার একটি দারুণ অভিজ্ঞতা হলো। তার মস্তিষ্ক এবং হৃদয়ের ভেতরকার ঘুমন্ত প্রতিভা জেগে উঠল এবং পৃথিবী উপহার পেল এক অসাধারণ মানুষকে। এই অভিজ্ঞতায় দুঃখ এবং প্রেমের মিশ্রণ ছিল। এই অভিজ্ঞতার স্বাদ তিনি পেয়েছিলেন তার একমাত্র প্রেমিকা অ্যানি রুটলজের কাছ থেকে। এটি সর্বজনিত যে প্রেম নামক আবেগটির সঙ্গে বিশ্বাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের মহাত্মা গান্ধী 20 লাখ মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন শুধু ভালোবাসা দিয়ে। লোকে তাকে পাগলের মতো বিশ্বাস করত। গান্ধীর বাড়ি গাড়ি অর্থ কিছুই ছিল না, এমনকি দামি পোশাকও পরিচয় ছিল না, কিন্তু তার ছিল শক্তি। কিভাবে তিনি এই শক্তির অধিকারী হয়েছিলেন? তিনি এ শক্তি তৈরি করেছিলেন বিশ্বাস থেকে, আর এ বিশ্বাস তিনি প্রথিত করেন 20 লাখ মানুষের অন্তরে। আর এ বিশ্বাস দিয়ে তিনি যা যা করেছেন তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পক্ষেও করা সম্ভব ছিল না। তিনি বিশ্বাসের সাহায্যে 20 লাখ মানুষের মনকে একই সুতোয় বেঁধে রেখেছিলেন। বিশ্বাস ছাড়া এ কাজ করা আদৌ কি সম্ভব? 1900 সালে ইউনাইটেড স্টেট স্টিল কর্পোরেশন গঠিত হয়। এর উদ্যোক্তা ছিলেন চার্লস এম সোয়াব। একটি আইডিয়া থেকে এটি তিনি নির্মাণ করেন, আর আইডিয়াটি আসে তার কল্পনা থেকে। তিনি এই আইডিয়ার সঙ্গে বিশ্বাসের মিশ্রণ ঘটান। তারপর তিনি তার আইডিয়ার শরীরী রূপ দেওয়ার জন্য একটি পরিকল্পনা করেন। চতুর্থ, তিনি ইউনিভার্সিটি ক্লাবে বিখ্যাত একটি বক্তৃতার মাধ্যমে তার পরিকল্পনার অ্যাকশন নেওয়ার কথা বলেন। পঞ্চমত, তিনি ধৈর্য সহকারে তার পরিকল্পনা বাস্তবায়নের কাজে নেমে যান। ষষ্ঠত, তিনি সাফল্য অর্জন করার জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা মনের মাঝে পুষে রেখেছিলেন। যাদের মনে সন্দেহ আছে মানুষ চিন্তা করে ধনী হতে পারে না, তাদের জন্য উৎকৃষ্টতম উদাহরণ মিস্টার সোয়াবের ইস্পাত কারখানা। তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন, ধৈর্য সহকারে লেগেও থেকেছেন এবং অবশেষে সফল হয়েছেন।